আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত এস.এম. রাশিদুল ইসলাম। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। ধন্যবাদ আপনাকে। রাশিদ ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাই, গত অর্থ বছর কেমন গিয়েছে ইন টার্মস অফ ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস? আপনাদের মানে কি কি চ্যালেঞ্জ ছিল অর্থনীতিতে, কতগুলো আপনারা রিকভারি করতে পেরেছেন, সামগ্রিক পরিস্থিতি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, গত বছর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, একটা জুলাই অভ্যুত্থান যেটি বলছি যে আমরা ৩৬ জুলাই, এরপরে আমাদের দেশে কিন্তু আপনি জানেন যে এই যে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল, সেটার কিন্তু শুধু বৈষম্য বিরোধী যে চাকরি বাকরির জন্য শুধু এমন না। আমরা ওই সময় দেখেছি যে দেশের ইকোনমি কিন্তু একেবারে একটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। আপনি জানেন যে আপনি যদি শ্রীলঙ্কার কথা বিবেচনা করেন, শ্রীলঙ্কায় কিন্তু শুধু ডলার ক্রাইসিসের কারণে, শুধু রিজার্ভ ক্রাইসিসের কারণে কিন্তু একটি সরকার পতন হয়ে গিয়েছিল, এবং বাংলাদেশ কিন্তু ওই পরিস্থিতির দিকে যাচ্ছিল। হ্যাঁ, এবং আপনি জানেন যে বাংলাদেশের অনেক সিনিয়র ইকোনমিস্ট তারা বলছিলেন যে অবস্থা তৈরি হচ্ছে তা মানে ২০২৪ সালের কথা বলছি, ডিসেম্বরের ২০২৪-এর ডিসেম্বরে তো বাংলাদেশের অর্থনীতি চালানোটাই মুশকিল হয়ে যাবে। তা আমার মনে হয় যে ভঙ্গুর অর্থনীতি এই সরকার পেয়েছিল, সেখান থেকে বিশেষ করে ম্যাক্রো ইকোনমিতে যে ধরনের বড় চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ কিন্তু সরকার আমি বলবো যে সাকসেসফুলি মোকাবেলা করতে পেরেছে। যেমন আপনি যদি বলেন যে রিজার্ভ, আপনি জানেন যে রিজার্ভ আমরা খুব একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলাম, আর রিজার্ভ যদি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাহলে তো আসলে দেশের অর্থনীতি আপনি। তবে এই ক্ষেত্রে কিন্তু আরেকটি পয়েন্ট রয়েছে, আপনি যদিও আমাদেরকে শ্রীলঙ্কার সাথে কম্পেয়ার করেছিলেন, কিন্তু আসলে এটা একটু এক্সট্রিম লেভেলের কম্পারিজন হয়ে যায়। অবস্থা পরিস্থিতি একটু ছিল। গত ১৫ বছরের মধ্যে আমরা কিন্তু দেখেছি রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারেও পৌঁছেছিল। হ্যাঁ, এখন ৩০ বিলিয়ন ডলার আছে, ইমপ্রুভ হয়েছে। জি না, কিন্তু আমি বলছি যে আপনি জানেন যে এই ৫ আগস্টের আগে কিন্তু এটা ২০ বিলিয়ন ডলারের নিচে এসেছিল, এবং এটা আমরা বলছি যে ধরনের ট্রেন্ড ছিল, ওই ট্রেন্ডটা যদি চলতে থাকতো তাহলে কিন্তু আমাদের আসলে আমরা একটা খুব খারাপ অবস্থায় পৌঁছে যেতাম। ৩ মাসের বেশি লোন পরিশোধ করার সক্ষমতা হয়তো বা থাকতো না ইন্টারন্যাশনাল। তো সেটা এখন কিন্তু সেই আমাদের সেই রিজার্ভ এখন কিন্তু ৩১ বিলিয়ন ডলারে চলে এসছে, এবং IMF এর যে তারা যে শর্ত বলতে পারেন বা তাদের যে চাওয়া পাওয়া বলেন, সেটা কিন্তু তারা যে মানে ডিসেম্বরে যেটা চেয়েছে বাংলাদেশ, এই ২৫শে ডিসেম্বরে, সেটা কিন্তু আমরা এখন ৩০-এর উপরে চলে গেছি। আরেকটা যে রেমিটেন্স, নিঃসন্দেহে খুবই এটা তো সুবাতাস। বাংলাদেশে প্রথমবারের মতো যে গত রেমিটেন্স প্রত্যেক মাসে রেকর্ড করে আসছে, প্রত্যেক মাসে ক্রস করে যাচ্ছে ৩০ বিলিয়ন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরে যদি আপনি দেখেন, প্রথম মাস যেটি জুলাই মাস, ওই জুলাই মাসে রেমিটেন্স কম ছিল, এরপরে প্রতিটি মাসে রেমিটেন্স বেড়েছে, এবং এবার তো রেমিটেন্স রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসছে গত অর্থ বছরে। আর রেমিটেন্স যে এসছে, এটা বলবো এই জন্য যে এটা সাধুবাদ জানাবো যে আমাদের যারা প্রবাসে আছেন, যে প্রবাসে যে ভাই বোনরা থাকেন, তাদের কিন্তু দেশের প্রতি আমি বলবো যে সরকারের প্রতি বলেন বা সামগ্রিকভাবে তাদের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হয়েছে। আরেকটা জিনিস কিন্তু এটার মাধ্যম দিয়ে প্রমাণিত হচ্ছে, বাংলাদেশে যে হুন্ডি বা হচ্ছে যে আমাদের যে মানি লন্ডারিং যে বিষয়টা, এটা কমে এসছে। এটা কমার কিন্তু কারণেই কিন্তু হুন্ডিটাও কমে আসছে। আপনি যখন হচ্ছে আপনি মানি লন্ডারিংটা পাচারটা বেশি হয়, তখন কিন্তু হুন্ডিটা বেড়ে যায়, এবং রেমিটেন্সটা কার্যত মানে ব্যাংকিং চ্যানেলে, যেটা বৈধ চ্যানেলে রেমিটেন্সটা আসা কমে যায়। সেই জায়গায় কিন্তু একটা উত্তরণ হয়েছে। এবং আপনি বলছিলেন যে মূল্যস্ফীতির যে বিষয়টি, মূল্যস্ফীতি হয়তো আমরা কাঙ্ক্ষিত জায়গায় এখনো যেতে পারি নাই, বাট কিন্তু দেখেন মূল্যস্ফীতি কিন্তু যখন এই সরকার আসে, মূল্যস্ফীতি কিন্তু ১১-এর উপরেই ছিল। ৩ বছর ধরে ১০-এর আশেপাশে আছে। এবং আপনার একটি বিষয় কিন্তু আমাদের বলতেই হবে যে আমরা দীর্ঘ সময় আমরা দেখেছি যে সরকারটি ছিল, সে সরকারটিকে যেহেতু বাংলাদেশে কোনো ভোট হতো না, তারা কিন্তু অর্থনৈতিক সেক্টরে এক ধরনের বয়ান তৈরি করে, এক ধরনের সাফল্যের গল্প বলে মানুষকে কিন্তু ভোলাতে চেয়েছিল। যেমন আপনার যদি জিডিপি গ্রোথ তারা যেটি বলেছে, এটা তো সঠিক জিডিপি গ্রোথ, সেটা কিন্তু আপনি বলতে পারবেন না, তথ্য বিশ্বাসযোগ্য ছিল না। মূল্যস্ফীতি যে ১১% বলা হচ্ছিল, সেটা আদৌ ১১% কিনা সেটা আমি বলবো যে আরো অনেক বেশি ছিল। কিন্তু এখন তো সেই মূল্যস্ফীতি মোটামুটি ৯-এর কাছাকাছি, ৯.3, হ্যাঁ ৯-এর উপরে। কিন্তু আমি বলছি এখন কিন্তু পরিসংখ্যানটা বিশ্বাসযোগ্য। আপনি সব ভালো দিকগুলো তুলে ধরলেন, আমি একটু অন্যদিকে আসতে চাই। জিডিপি যে গ্রোথ রয়েছে 3.7%, এটা আসলে কোভিডের বছরটা পার করলে, কোভিডের বছর ছাড়া ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আরেকটি হচ্ছে বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। অনেক ব্যবসায়ীরা বলেন যে নির্বাচিত সরকার না আসলে বিনিয়োগে আসবেন না,
তাহলে কি ব্যবসায়ীদের কনফিডেন্স কি আপনারা তৈরি করতে পেরেছেন? আমি এখানে বলি এভাবে যে দেখেন, এরকম একটু অভ্যুত্থানের পরে যখন একটা সরকার গঠিত হয়, এটা বিপ্লবের পরে, তখন কিন্তু প্রতি বিপ্লব হওয়ার ঝুঁকি থাকে, সম্ভাবনা থাকে কিন্তু। এবং আপনি দেখেছেন যে 5 আগস্টের পরে সরকার যখন আসছে, এরপরে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু আন্দোলন দেখেছি, যে আপনি দেখেছেন যে বিভিন্ন জায়গায় আন্দোলন, সেটাকে অনেক সময় বলা হচ্ছে যে এটা সরকার পতনেরও পিছন থেকে কারো ষড়যন্ত্র ছিল। এই আন্দোলন, তারপরে আপনি জানেন যে দীর্ঘদিন কিন্তু আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে কিন্তু সক্রিয় করতে সরকারের একটা দীর্ঘ সময় লেগে গেছে। এবং আমরা দেখেছি যে সাভার বা গাজীপুরে, সেখানেও কিন্তু আমরা গার্মেন্টস বন্ধ, আন্দোলন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি বলছি সামগ্রিকভাবে কিন্তু এরকম একটা প্রেক্ষিতে কিন্তু বিনিয়োগকারীরা আসবে না, এটাই বাস্তবতা। আমি দেশীয় বিনিয়োগকারীদের কথা বলছি। দেশীয় বিনিয়োগকারীরাও কিন্তু নতুন করে চিন্তা করবে না যে আমাকে এখানে বিনিয়োগ করতে হবে। আর জানেন যে এই অন্তর্বর্তীকালীন সময় সরকার কিন্তু স্বল্প সময়ের জন্য সরকার একটা নির্বাচনের একটা প্রস্তুতিও নিচ্ছে। আপনি জানেন যে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে আমরা প্রস্তুতি শুরু করেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে মিটিং করছেন, ওখানে বলা হয়েছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাচ্ছি। আমার মনে হয় আমরা একটা ভালো প্রত্যাশার দিকে যাচ্ছি। আর বিনিয়োগ যে কম ছিল এটা তো অস্বীকার করার কিছু না, এবং এটার কারণ বলা যাচ্ছে যে 10 বছর। জি, এটার কারণ, এবং আমি মনে করি এখন যেটা হচ্ছে সেটা যতটুকু সংস্কার হচ্ছে বা যতটুকু মানুষের আস্থা ফিরে আসছে, আমি মনে করি যে ইলেকশনের পরে নতুন সরকার যখন আসবে, এবং আমার মনে হয় তখন বিনিয়োগ পরিস্থিতি অনেক ভালো দেখতে পাবো। আচ্ছা, প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক আগের চেয়ে খারাপ হয়েছে, এটা অনেকে বলছেন। আমি আপনাকে ফ্যাক্ট দিয়ে বলছি, ভারতের সাথে তিনটি বিষয় নিয়ে। প্রথম দফায় যখন ভারত তৈরি পোশাক খাত, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাদ্য, সুতা এবং সুতার উপজাতে বাংলাদেশ থেকে আমদানি করা বন্ধ করে দিয়েছে। এরপরে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো। রিসেন্টলি আমরা গত সপ্তাহে দেখেছি পাট ও পাট জাতীয় পণ্যের আমদানি বন্ধ করেছে। বাংলাদেশ টোটাল ভারতে যে রপ্তানি করে এর 40% কমে গেছে। তাহলে এই 40% কমাটা কি আমাদের প্রভাব পড়বে না, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক যদি ঠিক না রাখতে পারি? এক্ষেত্রে আপনি কি বলবেন, আমাদের ডিপ্লোম্যাটিক লেভেলে কি সেই এফোর্ট দেওয়া হচ্ছে? না, আমি আপনাকে বলি, আপনি জানেন যে এই ভারত সরকার যে বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে কিছু উদ্যোগ নিয়েছে, এর পরপরই কিন্তু আপনি জানেন যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরকারিভাবে, মানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু এই আলোচনাটি ভারত সরকারের সাথে চালিয়ে যাওয়া হচ্ছে যে কিভাবে তারা যেটি করেছে এটা যাতে এটার একটা মানে সুবিবেচনা করে এটার জন্য একটা নতুন করে কোনো পদক্ষেপ নেওয়া হয়, যাতে বাংলাদেশের সাথে ভারতের যে ট্রেড যে রিলেশন, এটা যাতে কোথাও যাতে এই যে সম্পর্কের কোথাও ঘাটতি নাই। আর আপনি যেগুলো বলছিলেন, দেখেন বাংলাদেশ কিন্তু কখনো বলছে না বাংলাদেশ সরকার যে আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে, এবং সরকার বলছে যে আমাদের একটা দ্বিপাক্ষিক যে সম্পর্ক প্রতিবেশী দেশের সঙ্গে, এই সম্পর্ককে আমরা আরও সুদৃঢ় করতে চাই। বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ আমি দেখেননি যে এটা করা হয়েছে যেটা সম্পর্কের ক্ষেত্রে কোথাও চিট ধরে। তবে হ্যাঁ, খুবই দুঃখজনক যে আমরা দেখেছি যে দীর্ঘদিন বাংলাদেশে যে একটি স্বৈরশাসন ছিল, সেই স্বৈরশাসকের সঙ্গে বাংলাদেশের মানুষ মনে করে যে এই ভারত সরকার এবং ভারত সরকারের এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং আমরা বিশ্বাস করি যে এটা তো ঠিক না। আপনার ইন্ডিয়ার সঙ্গে, যেহেতু আমাদের এত ভারত একটি বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার কিন্তু বিশ্বাস করে, এবং আমরা বিশ্বাস করি, এবং আমরা বলতে চাই যে ভারতের যে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, এর মানে নয় যে বাংলাদেশের সাথে কোথাও সম্পর্কের খারাপ মানে পরিস্থিতি তৈরি হবে। কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে মানুষের সাথে, আমাদের দেশের মানুষের সাথে, যে সরকারই আসুক না কেন, এবং সেই প্রত্যাশা করে। এবং আমাদের কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বারবার কিন্তু এটি বলছেন যে আমরা প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমরা সামগ্রিক এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, অর্থনৈতিক উন্নয়ন করতে চাই। জি, আরেকটি প্রশ্ন আসি। মার্কিন যে শুল্ক রয়েছে, রেসিপ্রোকাল শুল্ক, আজকে একটি বৈঠক বসার কথা ছিল নিরাপত্তা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা সহ ইউএস এর সাথে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবো? আমাদের বর্তমান রেট হচ্ছে 15% অ্যাভারেজ, আর 37% যদি বর্ধিত হয় তাহলে 52% হয়ে যাবে। একটি গুজব রয়েছে যে এটি চাইলে 1 বছরের মধ্যে স্থগিত করা যেতে পারে। 6টি শর্ত আরোপ করেছে ইউএসটিআর। আপনি যদি আমাদেরকে একটু আপডেট দিতেন। না, দেখুন যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই যখনই হচ্ছে এই যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের যে বিষয়টি এসছে, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু
শুরুতেই কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের পক্ষ থেকে একদম তাৎক্ষণিকভাবে চিঠি লেখা হয়েছিল এবং মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লেখা হয়েছিল এবং আমাদের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উনি কিন্তু এরপরে 2-3 দফায় কিন্তু মার্কিন প্রশাসনের সঙ্গে মিটিং করেছেন, এটা আপনি জানেন। এবং মূলত উদ্দেশ্য এখন কিন্তু মার্কিন প্রশাসনের এই যে শুল্কের যে বিষয়টি, মানে আজকে যে মিটিং হওয়ার কথা আমাদের বাণিজ্য উপদেষ্টা উনি ইতিমধ্যেই গতকালই উনি আমেরিকায় মানে রওনা হয়েছেন এবং ইতিমধ্যে আজকেই যেটি হওয়ার কথা, আশা করি বাংলাদেশ সরকার কিন্তু বিশ্বাস করছে যে আমরা আগের যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় হয়তো ফিরে যাবে। মানে আমি দ্যাট মিনস বলছি যে এই যে এভারেজ 15%। জি জি জি। আর আরেকটা বিষয় দেখেন যে এটা আমি বিশ্বাস করি যে যখন মার্কিন প্রশাসন আবার এটাকে উইথড্র করেছে, মানে তারা তো শুল্ক আরোপ করেছিল, আবার এটাকে যখন একটা পুনর্বিবেচনা করে এটাকে স্থগিত করেছে, আমার মনে হয় আর নেগেটিভ দিকে আর যাবে না। এবং আমরা তো অনেক ছাড়ও দিচ্ছি, আমদানি বাড়াচ্ছি, যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা, এলএনজি সহ আরো কিছু পণ্য আমদানি ছাড়টা দেওয়া কিন্তু আমাদের অর্থনীতির স্বার্থেই। জি জি জি, এটা অবশ্যই অর্থনীতির সাথে ট্রেড ব্যালেন্সটা ইমব্যালেন্স করার জন্য, আমাদের এক্সপোর্টটাকে ধরে রাখার জন্য। আমরা আরো আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। থ্যাংক ইউ। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য SM রাশিদুল ইসলামের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশিদুল ভাই, এখন আমি কথা বলতে চাই এনবিআর নিয়ে। এনবিআর মধ্যে যে অভ্যন্তরীণ কোন্দল তৈরি হলো, বিশেষ করে রাজস্ব বিভাগ এবং নীতি বিভাগ আলাদা করার সিদ্ধান্তের পর থেকেই শুরু হলো এবং এটি কিন্তু আমাদের বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টে ব্যাপক প্রভাব ফেলেছে। এরকম অভ্যন্তরীণ কোন্দল দেশের অর্থনীতিতে প্রভাব রাখা উচিত কিনা এবং এই জন্য আপনার মতে কি করণীয় রয়েছে? এখনো কিন্তু এটি বলা যায়নি যে পুরোপুরিভাবে সমাধান হয়েছে। না, হ্যাঁ, পুরোপুরিভাবে সমাধান হয়েছে বলা যায়নি, বাট আমি বলবো যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল সেই অচল অবস্থা রোধ করা সম্ভব হয়েছে এবং আমার মনে হয় একটা স্বাভাবিক যে কাজকর্মের, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ মানে কাস্টমস ট্যাক্স সার্ভিসের যে একটা স্বাভাবিক কাজকর্ম সেটা শুরু হয়েছে। দেখুন, আমি বলবো যে এই পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন এটাকে আলাদা করতে গিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল, জটিলতা তৈরি হয়েছিল। তারা যে আন্দোলন করছিল সে আন্দোলনের যৌক্তিকতা নাই এটা আমি বলবো না, কিন্তু শেষ পর্যায়ে আন্দোলনটাকে যে পর্যায়ে চলে গিয়েছিল যে আপনার চট্টগ্রাম কাস্টমস হাউসকে যদি আপনি বন্ধ রাখেন, শাট ডাউন রাখেন, এটা তো আসলে হতে পারে না। আপনি একজন সরকারি কর্মকর্তা হয়ে আপনি কি সরকারি যে কাজকর্ম এটা পুরো এবং চট্টগ্রাম কাস্টমস হাউসের মতো অর্থনীতির যে লাইফ লাইন, যেটি হৃৎপিণ্ড, সেটাকে আপনি বন্ধ করে দিলেন, একদিন দীর্ঘ সময় বন্ধ করে রাখলেন, এটা কিন্তু হতে পারে না। এবং আমি মনে করি যে সরকার যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে এর এগেনস্টে, সেটা আমার মনে হয় এই দেশের অর্থনীতির স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এটা করার প্রয়োজন ছিল। তবে হ্যাঁ, যেটি করি না কেন সেটার জন্য আমি বলবো যে একজন সৎ অফিসার, একজন ভালো কর্মকর্তা, উনি যেন কোনোভাবে আবার কোনোভাবে অন্যায়ভাবে যেন শাস্তির মুখোমুখি না হয়। সেটা হলে এক ধরনের কিন্তু অন্য কর্মকর্তাদের মধ্যে সামগ্রিকভাবে এনবিআর যে জনবল রয়েছে তাদের মধ্যে এক ধরনের তাদের যে কাজের ক্ষেত্রে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্য বলবো যে সরকারের উদ্যোগ, মানে যেটি করেছে সরকার, এটি দরকার ছিল। আপনি মানে চট্টগ্রাম কাস্টমস হাউসকে বন্ধ রাখতে পারেন না। এটি পদক্ষেপগুলো আরো আগে যদি নেওয়া যেতে পারতো সেটা হয়তো আরো ভালো হতো, আরো ভালো হতো, যে আরো হয়তো ভালো হতো। তবে এই ক্ষেত্রে আমরা শিক্ষা নিতে পারি কিনা, ভবিষ্যতে যেন এরকম ডেফিনেটলি শিক্ষা নিতে পারি, সরকারি আচরণ বিধি অনুযায়ী ফলো হচ্ছে কিনা এটা নিয়ে শিক্ষা নিতে পারি। এবং আমি বলবো যে দেখেন, এই যে এনবিআর এর যে দুই ভাগ করা, এই যে একটা পলিসি আর একটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু যারা রাজস্ব আদায় করবে এটা কিন্তু দরকার। এবং আমাদের বাংলাদেশের ব্যবসায়ী বলেন, অর্থনীতিবিদ বলেন, এই খাতে যারা স্টেক হোল্ডার, তাদের দীর্ঘদিনের দাবি এবং এটা হতে হবে। সেইটা কতটুকু একেবারে ওয়াইজলি করা যায়, আমি বলবো যে সরকারের জায়গা থেকে সরকার আরও হয়তো চিন্তা করবে। এবং আমাদের এনবিআরে যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন যারা, তাদেরও কিন্তু এই যে হুট করে আপনি একটা আন্দোলনে এমন একটা এক্সট্রিমলি চলে যেতে পারেন না, দেশের অর্থনীতিকে বন্ধ করে দিতে পারেন না, সেই পর্যায়ে হয়তো যাবে না। জি, এবং রাতারাতি কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিয়ে যেন সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা কিন্তু অনেকেরই আশা। জি, ডেফিনেটলি। জি, এখন আরেকটি বিষয় আসি, এখন আসি পুঁজিবাজারে। আপনি জানেন আমাদের প্রধান উপদেষ্টা উনি এই প্রথম পুঁজিবাজার নিয়ে কথা বলেছিলেন, 5টি নির্দেশনা দিয়েছিলেন। এর মধ্যে একটি হচ্ছে ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা, যেটি নিয়ে বিএসইসি কাজ করছে। আরেকটি বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ড খাত নিয়ে
আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উনি বলেছিলেন যে মিউচুয়াল ফান্ডে যাদের ভেস্টেড ইন্টারেস্ট নাই ওই রকম লোকজন দিয়ে মিউচুয়াল ফান্ড খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। আপনার মতে আসলে এগুলো মানে মিউচুয়াল ফান্ড অথবা পুঁজিবাজারের দিকে গুরুত্ব আরোপ করা উচিত কিনা? না, ডেফিনেটলি উচিত, পুঁজিবাজারের দিকে গুরুত্ব আরোপ করা উচিত। দেখুন, আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন সেক্টরে, সেটা বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, নির্বাচন কমিশন বলেন, সব জায়গায় একটা সংস্কার চলমান রয়েছে। এবং সেই সংস্কার বিশেষ করে আর্থিক সেক্টর যদি বলেন, ব্যাংকিং খাতে আমরা দেখেছি যে বেশ কিছু রিফর্মস ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সেটার ভালো ফলাফল আমরা দেখছি, দৃশ্যমান। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুঁজিবাজারে এই মানে সেই সংস্কারের সুফল বলতে পারি সেটা আমরা দেখছি না। এটা দুঃখজনক। সংস্কারও কিন্তু ওইরকম উল্লেখযোগ্য ওইভাবে ওখানে কোনো সংস্কারের কাজ হয়নি, এটা ঠিক। আর আরেকটা বিষয়, আমি একজন জার্নালিস্টের সঙ্গে কথা বলছিলাম, উনি একটা তথ্য দিচ্ছিলেন যে পুঁজিবাজারে গত ফিনান্সিয়াল ইয়ারে কোনো কোম্পানি লিস্টেড হয়নি, মানে 10 মাসে। তাহলে এটা দুঃখজনক। এটা তো মানে এবং প্রধান উপদেষ্টার 5টি নির্দেশনার মধ্যে 2টি রয়েছে বহুজাতিক কোম্পানি যে সরকারি শেয়ার সেটা পুঁজিবাজারে আনা, এবং আইসিবি কে দায়িত্ব দিয়েছে। কিন্তু আইসিবি অভিযোগ করেছে যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে তারা সহযোগিতা করছে না। আমাদের সাথে আইসিবির যে চেয়ারম্যান উনি যুক্ত হয়েছিলেন। তাহলে এই যে মন্ত্রণালয় থেকে সহযোগিতা পাচ্ছে না, এগুলো দেখার দায়িত্ব কার? না, ডেফিনেটলি সরকারের। আমি বলবো যে যেহেতু পুঁজিবাজারের দৃশ্যমান আমরা কোনো অগ্রগতি দেখছি না ওই অর্থে, এবং মানুষের তো অনেক প্রত্যাশা ছিল এই সরকার, মানে আমি বলবো যে জুলাই বিপ্লবের পরে তো মানুষের সব জায়গায় একটা পরিবর্তন আসবে, উন্নতি দেখবে, অগ্রগতি দেখবে, এই প্রত্যাশা তো মানুষের বিরাট প্রত্যাশা, বিরাট স্বপ্ন। সেই জায়গায় পুঁজিবাজারে তো আমরা মানুষের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আমার মনে হয় পুঁজিবাজার সকল স্টেক হোল্ডারদের নিয়ে নতুন উদ্যমে কাজ করার দরকার। আর যেহেতু নতুন বছর এসছে, পিছনে কি হয়েছে গত বছর আমরা পারি নাই, আগামী দিনে ভালো কিছু পারবো এই প্রত্যাশা রাখি। এবং পুঁজিবাজারের কঠিন কিছু সিদ্ধান্ত, সাহসী পদক্ষেপ, যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার 5টি পদক্ষেপের কথা আপনি বলছিলেন, এই পদক্ষেপগুলো সত্যিকার অর্থে যেন কার্যকর করা যায়, এই জন্য আমি বলবো যে সকল স্টেক হোল্ডারদেরকে অ্যাক্টিভ করে, কার্যকর করে যেন সেই পদক্ষেপের দিকে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দিকে। অনেক মিটিং হয়ে থাকে আসলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, উনি আসলে এই অর্থ বিষয়ক উপদেষ্টা, যেহেতু উনি এই বিষয়গুলো ওভারসি করছেন, অনেক মিটিং হচ্ছে, কিন্তু আসলে কার্যকর কোনো কিছু অগ্রগতি দেখা যাচ্ছে না। আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশে বেসরকারি কনগ্লোমারের যে বড় বড় গ্রুপ রয়েছে তাদেরকে আনার জন্য কর ছাড়ের কথা হচ্ছিল। এবারে বাজেটে আমরা উল্লেখযোগ্য সেই গ্যাপ দেখতে পাইনি, শুধু 2.5% গ্যাপ হয়েছে। এছাড়া আরও যেটা রয়েছে যে পুঁজিবাজার থেকে অর্থায়নের জন্য ব্যাংক থেকে না নিয়ে যেন পুঁজিবাজার থেকে অর্থায়ন হয়, সেই বিষয়ে আমরা কোনো কিছু দেখছি না। তাহলে একটা অর্থনীতি শুধুমাত্র তো ব্যাংক দিয়ে চলে না, পুঁজিবাজার দিয়ে চলে। এই জায়গাটা আসলে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা যায় কিভাবে? না, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টির বাইরে আছে এমন আমি মনে করি না, ওনার দৃষ্টির মধ্যেই আছে। কিন্তু আমি বলবো যে পুঁজিবাজার যে নিয়ন্ত্রক সংস্থা, তারা যেন এই যে স্টেক, আপনি যেটি বলছিলেন যে তারা তাদের যত স্টেক হোল্ডার আছে তাদের আরো যারা অ্যাক্টিভ করে, সত্যিকার অর্থে আপনি যেটি বলছিলেন যে সিদ্ধান্ত হচ্ছে বাট কার্যকর হচ্ছে না, কার্যকরের দিকে মিটিং হচ্ছে, মিটিংয়ে তো সিদ্ধান্ত হচ্ছে, কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়ন না হলে তো আসলে আমরা সেটার সুফল পাবো না। তো সেদিকেই যেতে হবে। আর পুঁজিবাজারকে চাঙ্গা করা ছাড়া আমরা যে বিনিয়োগের কথা বলছিলাম, বিনিয়োগ তো আসলে বড় স্কেলে বিনিয়োগ সম্ভব না। সেই বড় স্কেলে যদি বিনিয়োগ পেতে চাই, আমরা দেশকে সমৃদ্ধির দিকে যেতে চাই, আমরা যদি এলডিসি গ্র্যাজুয়েশনের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমাদের পুঁজিবাজারের অর্থায়ন লাগবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ দেশের অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য SM রাশিদুল ইসলাম। দর্শক, নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।